বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা, সম্মানিত সচিববৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আজকে উপস্থিত সুধীবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের একটি প্রতিষ্ঠান হিসেবে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। শত কর্মব্যস্ততার মাঝেও আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। বক্তব্যের শুরুতেই আমি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের রূপকার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুর তেজোদ্দীপ্ত আহ্বানে শুরু হয়েছিল আমাদের স্বাধীনতা সংগ্রাম। কালোজয়ী এই আহ্বানে উজ্জীবিত হয়ে 1971 সালের 25শে মার্চ রাজারবাগের নির্ভীক পুলিশ সদস্যগণ পাক হানাদারদের বিরুদ্ধে যে সশস্ত্র সংগ্রামের সূচনা করেন তা ছড়িয়ে পড়েছিল সারা দেশে, সর্বসাধারণের মাঝে। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের প্রাণের স্বাধীনতা। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনার দূরদর্শী নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পথে আমরা আবারও আমাদের অগ্রযাত্রা শুরু করেছি। সম্মানিত সুধী, বর্তমান সরকার দেশের অর্থনীতিকে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে নিরন্তর কাজ করে চলেছে। ইতোমধ্যে সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ফলে উন্নয়নের সকল সূচকে আমাদের অগ্রগতি সাধিত হয়েছে। বিগত 10 বছরের ব্যবধানে আমাদের দেশের মানুষের ক্রয় ক্ষমতা, মাথাপিছু আয় ও জিডিপি বৃদ্ধি পেয়ে যাচ্ছে। অর্থনীতির বিভিন্ন সূচকে বাংলাদেশের অবস্থান দৃঢ়তর হয়েছে। এই সকল উন্নয়নের পিছনে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব, রাজনৈতিক দূরদৃষ্টি ও প্রজ্ঞা। সম্মানিত সুধীবৃন্দ, যে কোনো দেশের কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে স্থিতিশীল ও নিরাপদ আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যতম প্রধান শর্ত। বাংলাদেশ পুলিশ দেশের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জঙ্গি, মাদক ও সন্ত্রাস নির্মূলে বাংলাদেশ পুলিশের কার্যক্রম জনমনে আস্থা ও নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ঐকান্তিক সদিচ্ছায় 2000 সালে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের ভিত্তি রচিত হয়। আপনার নির্দেশে ও স্বপ্রণোদিত আর্থিক অনুদানের মাধ্যমে এই ট্রাস্টের যাত্রা শুরু হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট পুলিশের 2 লক্ষাধিক সদস্য ও তাদের পরিবারের কল্যাণে চিকিৎসা সহায়তা, শিক্ষাবৃত্তি সহ অন্যান্য সেবামূলক কার্যক্রমে আর্থিক অনুদান প্রদান করে আসছে। সময়ের চাহিদায় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে পুলিশ সদস্যদের কল্যাণের পরিধি বিস্তৃতি এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধির চাকাকে বেগবান করার জন্য বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট একটি ব্যাংকের প্রয়োজনীয়তা অনুভব করে আসছিল। পুলিশ সপ্তাহ 2016-তে আপনার নিকট পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীনে একটি ব্যাংক গঠনের আগ্রহ প্রকাশ করা হয়। আপনি আমাদের ঐকান্তিক ইচ্ছার প্রতি সহানুভূতিশীল হয়ে এই আবেদন মঞ্জুর করেন এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ঐকান্তিক ইচ্ছার প্রতিফলন হিসেবে কমিউনিটি ব্যাংকের আজকের এই যাত্রা শুরু হতে যাচ্ছে। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠার স্বপ্নকে বাস্তবে রূপায়ণের জন্য ফেব্রুয়ারি 2017 থেকে জানুয়ারি 2018 পর্যন্ত পুলিশ এবং নন পুলিশ সদস্যদের মিলে কনস্টেবল থেকে আইজিপি পর্যন্ত প্রতিটি সদস্য নিকট হতে জনপ্রতি 27,000 টাকা হারে পরিশোধিত মূলধন হিসেবে 400 কোটি টাকা সংগ্রহ করা হয়। এই ব্যাংক হতে প্রতিটি পুলিশ সদস্য যেমন একটি নির্দিষ্ট হারে লভ্যাংশ পাবেন, তেমনি সহজ শর্তে গৃহঋণ, গাড়ি, মোটরসাইকেল ঋণ, গৃহস্থালী অন্যান্য ব্যক্তি ঋণ, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ডের বিপরীতে ঋণ সহ অন্যান্য ব্যাংকিং সুবিধাও গ্রহণ করতে পারবেন।
এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই, পুলিশ সদস্যদের গৃহ নির্মাণ, সন্তানদের শিক্ষাসহ অন্যান্য নানাবিধ সেবা গ্রহণের ক্ষেত্রে এই ব্যাংক স্বল্প সুদভিত্তিক লোন দিয়ে পারিবারিক সচ্ছলতা আনায় এক কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। পুলিশ সদস্যদের পাশাপাশি জনগণের দোরগোড়ায় বিশ্বমানের সর্বাধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়ে আজকে ব্যাংকটির বাণিজ্যিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। আজকের এই দিনটি তাই বাংলাদেশ পুলিশের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। প্রত্যেক শ্রেণী পেশার জনগণের জন্য উদ্ভাবনী ও যুগোপযোগী ব্যাংকিং সেবার সর্বোচ্চ মান নিশ্চিতকরণ এবং গ্রাহকদের আমানতের সর্বোচ্চ সুরক্ষা প্রদানের মাধ্যমে কমিউনিটি ব্যাংক আর্থিক খাতে অচিরেই অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে বলে আমরা আশা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুযোগ্য নেতৃত্বে সমৃদ্ধির অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। বাংলাদেশ পুলিশ এই সমৃদ্ধির অগ্রযাত্রায় এক সহযাত্রী। সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের। রূপকল্প 2021 ও রূপকল্প 2041-এর লক্ষ্য অর্জনে ইতিমধ্যেই আমরা উন্নয়নশীল দেশের স্বীকৃতি লাভ করেছি। আর্থিক খাতে বর্তমান সরকারের যে যুগান্তকারী সাফল্য অর্জিত হয়েছে, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের সফলতার নতুন সংযোজন কমিউনিটি ব্যাংক নিঃসন্দেহে সাফল্যের সে ধারাকে আরও বেগবান করবে। এই আশাবাদ ব্যক্ত করে কমিউনিটি ব্যাংকের উত্তরোত্তর সাফল্য ও সকলের সহযোগিতা কামনা করে এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আবারও এখানে উপস্থিত হওয়ার জন্য অন্যান্য সকল সুধীমণ্ডলী সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। আমরা আমাদের ভিডিও চিত্রটি দেখব। আশা করছি যে ভিডিও চিত্রটি প্রশংসা এবং হাততালি কুড়াবে আর কি। ভিডিও চিত্রটি আমরা এখন দেখতে পাই। মানুষকে দাবায় রাখতে পারবো না। রক্ত সংগ্রামে অর্জিত লাল সবুজের দেশ বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে শুরু হয় আমাদের স্বাধীনতা সংগ্রাম। বঙ্গবন্ধুর এই কালোজয়ী আহ্বানে উজ্জীবিত হয়ে রাজারবাগ পুলিশ লাইন্স হতে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ করে তোলে অকুতভয় পুলিশ বাহিনী। শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর স্বাধীন হয় বাংলাদেশ। শুরু হয় যুদ্ধবিধ্বস্ত দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে সোনার বাংলা গড়ার স্বপ্নযাত্রা। নানা ঘাত প্রতিঘাত পার হয়ে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশের সমৃদ্ধির অগ্রযাত্রা। বর্তমান সরকার মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনের পর এসডিজি অর্থাৎ টেকসই উন্নয়নের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত 10 বছরে জিডিপিতে কারেন্ট প্রাইস মেথড অর্থাৎ চলতি বাজার মূল্যে প্রবৃদ্ধির হারে বাংলাদেশ বিশ্বের শীর্ষে অবস্থান করছে। দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, নারীর ক্ষমতায়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ সকল ক্ষেত্রে অর্জিত হয়েছে অভূতপূর্ব উন্নয়ন। বাংলাদেশ পেয়েছে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের মর্যাদা। রূপকল্প 2021 এবং রূপকল্প 2041 বাস্তবায়নের পথে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে প্রিয় বাংলাদেশ। সমৃদ্ধ আগামীর পথযাত্রায় সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের। দেশের উন্নয়নের পূর্বশর্ত নিরাপদ সমাজ ও স্থিতিশীল আইন শৃঙ্খলা। সকল প্রতিকূলতা মোকাবেলা করে জনগণের জানমালের নিরাপত্তা বিধান সহ বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতকরণের মাধ্যমে উন্নয়নের চাকাকে সচল রাখতে অবিরাম কাজ করছে বাংলাদেশ পুলিশ। মাদার অফ হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় প্রাপ্ত আর্থিক অনুদানে গত 2000 সালে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের ভিত্তি স্থাপিত হয়। এই কল্যাণ ট্রাস্টের মাধ্যমেই পুলিশের সদস্য ও তাদের পরিবারবর্গ চিকিৎসা সহায়তা, শিক্ষাবৃত্তি ও অন্যান্য সেবা পেয়ে আসছে।
এই ট্রাস্টের অধীনে একটি ব্যাংক গঠনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আগ্রহ ব্যক্ত করা হলে তিনি তা বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন। ব্যাংক প্রতিষ্ঠার যে প্রস্তাবটা দিয়েছেন ব্যাংক করতে পারেন, আমাদের আপত্তি নেই। আমি কমিউনিটি ব্যাংকের আজকের এই পথ চলা তারই নির্দেশনার সফল প্রতিফলন। নিরাপদ ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করো, লেনদেনের স্বচ্ছতা ও ঋণ বিতরণে কঠোর মান নিয়ন্ত্রণ এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ মানের সেবা প্রদান কমিউনিটি ব্যাংকের অন্যতম প্রধান উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখে কমিউনিটি ব্যাংকের বাণিজ্যিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে অত্যাধুনিক ব্যাংকিং সফটওয়্যারের সফল সংযোজন সম্পূর্ণ হয়েছে। অত্যাধুনিক ডাটা সেন্টার, মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন সহ যুগোপযোগী ব্যাংকিং সুবিধা যুক্ত করে বিশ্বমানের ব্যাংকিং সেবা জনগণের কাছে পৌঁছে দিতে কমিউনিটি ব্যাংক নিরলসভাবে কাজ করে যাবে। কেন্দ্রীভূত ব্যাংকিং ব্যবস্থাপনার মাধ্যমে গ্রাহকের আমানতের সম্পূর্ণ সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ কমিউনিটি ব্যাংক। নিরবিচ্ছিন্ন ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে অচিরেই প্রতিটি জেলায় কমিউনিটি ব্যাংক কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া তৃণমূল পর্যায়ে গ্রাহক সেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি থানা সংলগ্ন স্থানে পর্যায়ক্রমে এটিএম বুথ স্থাপন করা হবে, যাতে করে জনগণ হাতের কাছেই ব্যাংকিং সেবা পেতে পারে। আমাদের গ্রাহক, বিনিয়োগকারী, নিয়ন্ত্রণকারী সংস্থা, সুদক্ষ কর্মী এবং পুলিশ সদস্য সহ দেশের সাধারণ মানুষ এই ব্যাংকিং সেবার মাধ্যমে বেগবান করবে উন্নয়নের অগ্রযাত্রা। এভাবেই সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ। অর্জিত হবে রূপকল্প 2041। Community Bank. Trust, security, progress. পুলিশ পরিদর্শক মহোদয়কে তার বক্তব্য এবং চমৎকার ভিডিও চিত্র প্রদর্শনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সুধী, এবার শুভেচ্ছা বক্তব্য রাখবেন সচিব জননিরাপত্তা বিভাগ জনাব মোস্তফা কামাল উদ্দিন। সচিব মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্য বৃন্দ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা মহোদয়, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত মুখ্য সচিব, মুখ্য সমন্বয়ক এসডিজি, সিনিয়র সচিব এবং সচিববৃন্দ, ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ, উপস্থিত সামরিক এবং বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ পুলিশের সকল পদবীর সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের আওতায় গঠিত কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জানাই আপনার সানুগ্রহ উপস্থিতির জন্য। বক্তব্যের শুরুতে আমি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি 75-এর 15 আগস্ট কাল রাতে শহীদ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যগণ সহ এবং অন্যান্য সকল শহীদদেরকে। আরও স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা বীর পুলিশ সদস্যদের এবং মহান মুক্তিযুদ্ধের শহীদ সকল মুক্তিযোদ্ধা ও নির্যাতিত মা বোনদের। জাতি আজীবন কৃতজ্ঞতার সাথে তাদের অবদান স্মরণ রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ পুলিশের জন্য আজকে অত্যন্ত গৌরবের একটি দিন। পুলিশ বাহিনীর সদস্যদের জন্য একটি স্বতন্ত্র ব্যাংক প্রতিষ্ঠা দীর্ঘদিনের স্বপ্ন, যা আজ বাস্তবায়িত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সরকারের সাফল্যের অন্যতম উল্লেখযোগ্য আরও একটি মাইল ফলক আজকের এই ব্যাংকের শুভ উদ্বোধন। লক্ষ লক্ষ পুলিশ সদস্য এই ব্যাংকের সেবা এবং সুবিধা গ্রহণ করতে পারবেন, যা পুলিশ বাহিনী
আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ করবে। এই ব্যাংকটি শুধুমাত্র পুলিশ বাহিনীর সদস্যরা সেবা পাবেন না, এটি একটি তফসিলভুক্ত বেসরকারি ব্যাংক হিসেবেও কর্মকাণ্ড সম্প্রসারিত করে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, একটি দেশের উন্নয়নে ব্যাংকিং খাতের ভূমিকা অনস্বীকার্য। সহজতর ও দ্রুততর ব্যাংকিং ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে। দেশের প্রবৃদ্ধি ও উন্নয়নে ভূমিকা রাখা, গ্রাহকদের আমানতের সুরক্ষা ও স্বার্থ সংরক্ষণ ইত্যাদি প্রত্যেকটি কাজে ব্যাংকিং খাতের অন্যতম প্রধান লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে কমিউনিটি ব্যাংক সর্বদা সচেষ্ট থাকবে এবং গ্রাহকদের আমানতের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করে দেশের আর্থিক খাতকে স্বনির্ভর করতে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। ব্যাংক ব্যবস্থাপনার সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সকল দিক বিবেচনায় নিয়ে স্বচ্ছতার সাথে ঋণ প্রদান সহ সকল শ্রেণী পেশার মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে বিশ্বমানের ব্যাংকিং ব্যবস্থাপনা প্রণয়নে কমিউনিটি ব্যাংক কাজ করে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, অর্থনৈতিক মুক্তি একটি স্বাধীন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অর্থবহ করতে পারে। বর্তমান সরকার টেকসই উন্নয়ন ব্যবস্থা নিশ্চিতকরণে কাজ করে চলেছে। আপনার সুযোগ্য নেতৃত্বে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের যে ধারা সূচিত হয়েছে বাংলাদেশে, তার সুফল সর্বসাধারণের নিকট পৌঁছে দিতে আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যে গ্রাম থেকে শহর পর্যন্ত সকল মানুষের ব্যাংকিং সেবার আওতায় নিয়ে এসে আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করে সম্ভাবনাময় সেক্টরটিকে ঋণ প্রদানের একটা সুযোগ সৃষ্টি করে গণমানুষের জীবনমান উন্নয়ন এবং জনগণকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কমিউনিটি ব্যাংকে কাজ করে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনেক কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন। পুলিশে জনবল বৃদ্ধি ও লজিস্টিক সুবিধা বৃদ্ধি সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ পুলিশ যে কোনো সময়ের তুলনায় অপরাধ দমন ও নিয়ন্ত্রণে আজ দক্ষ ও যোগ্য হয়ে উঠেছে। গণতন্ত্রকে সুসংহত করার জন্য পুলিশ বাহিনীর ভূমিকা অপরিসীম। আপনার ঘোষিত জঙ্গিবাদ ও দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ বাহিনী নিরলস কাজ করে যাচ্ছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে পুলিশ বাহিনীর প্রতি তার ঐতিহাসিক নির্দেশনা বাস্তবায়নে পুলিশ বাহিনী আজকে বদ্ধপরিকর। সরকার আজকে এই ব্যাংকে বাংলাদেশ পুলিশের কর্মরতদের ব্যাংকিং সেবা প্রদানের পাশাপাশি জনগণের সকলের জন্য ব্যাংকিং ব্যবস্থায় নতুন ধারা সৃষ্টি করার একটা সুযোগ এবং অনুমোদন দিয়েছেন। এই জন্য আমরা আপনাকে এবং বাংলাদেশ সরকার এবং অর্থ মন্ত্রণালয়কে, বাংলাদেশ ব্যাংকে গভীরভাবে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার যোগ্য এবং দক্ষ নেতৃত্বে ব্যাংকিং খাতে আমাদের যথেষ্ট সাফল্য অর্জিত হয়েছে। আমাদের অর্থনীতি ক্রমে শক্তিশালী হয়ে উঠছে। ভিশন 2021, ভিশন 2041-এর লক্ষ্য অর্জনে কমিউনিটি ব্যাংক সরকারের গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন সহ ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাবে। এই ব্যাংকের প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সার্বিক সাফল্য কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সার্বভৌম উপস্থিতি আমাদেরকে আজকে সত্যিই অনুপ্রাণিত করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। সচিব মহোদয়কে ধন্যবাদ। এবার শুভেচ্ছা বক্তব্য রাখবেন মাননীয় অর্থমন্ত্রী জনাব আহম মুস্তফা কামাল FCA MP। মাননীয় অর্থমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এবং যিনি এই কমিউনিটি ব্যাংকের দায়িত্ব গ্রহণ করবেন, পুলিশ, ঊর্ধ্বতন পুলিশ ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, প্রজাতন্ত্রের সকল কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতিষ্ঠিত
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড উদ্বোধনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই ব্যাংকটি আমাদের 59তম ব্যাংক। আমি আমার বক্তব্য শুরুতে পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব। আমি শ্রদ্ধা জানাচ্ছি 1971 সালের 25শে মার্চ কালো রাত্রে রাজারবাগে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধের সূচনাকারী বীর পুলিশ সদস্যসহ সকল মুক্তিযোদ্ধাদের প্রতি। অর্থনৈতিক সমৃদ্ধি একটি দেশের উন্নয়নের অন্যতম চাবিকাঠি। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেবার পরিধি বিস্তৃত করে অর্থনৈতিক উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ পুলিশ সম্পৃক্ত হচ্ছে দেখে আমি খুবই আনন্দিত। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জনগণের জানমাল রক্ষায় পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ পুলিশ যে পেশাদারিত্ব পরিচয় দিয়েছে তা দেশে বিদেশে সর্বত্র আজ প্রশংসিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ যখনই সরকার গঠন করেছেন তখনই বাংলাদেশ পুলিশের প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার আর্থিক অনুদানে 2000 সালে বাংলাদেশ পুলিশের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের কল্যাণে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়। এই ট্রাস্ট পুলিশ সদস্যদের পেশাগত মান উন্নয়ন এবং তাদের পরিবারের সদস্যদের কল্যাণে নিবেদিতভাবে কাজ করছে। কল্যাণ ট্রাস্টের অন্যান্য প্রতিষ্ঠানের সাথে এবার যুক্ত হলো কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এই আর্থিক প্রতিষ্ঠানটি কল্যাণ ট্রাস্টের অন্যতম সফল উদ্যোগ বলে আমি মনে করি। এই ব্যাংকের মাধ্যমে পুলিশ কল্যাণ ট্রাস্টের আর্থিক ভিত আরও সুদৃঢ় করবে। পাশাপাশি নবগঠিত এই ব্যাংকটি দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। কমিউনিটি ব্যাংক প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যের অংশগ্রহণ এক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি আশা করছি এই ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করবে। এর হাত ধরে বাংলাদেশ অ্যাজ এ হোল এগিয়ে যাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। সুধীমণ্ডলী, আপনারা জানেন বাংলাদেশ একটি উদীয়মান অর্থনৈতিক দেশ। জিডিপির প্রবৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ইত্যাদি অর্থনৈতিক সূচকে বর্তমান বাংলাদেশ ঈর্ষণীয় অবস্থানে রয়েছে। এসব কিছু সম্ভব হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ পদক্ষেপ এবং তার সময়োপযোগী সিদ্ধান্তের ফলে। সুধীবৃন্দ, হয়তো আমরা অবগত আছেন 2009 সাল থেকে গত 10 বছর চলতি মূল্যে প্রবৃদ্ধিতে আমরা বাংলাদেশ আজ বিশ্বের সর্বোচ্চ স্থানে অবস্থান করছি। আমরা আজকে 1 নম্বরে আছি। সম্প্রতি ব্রিটেনের স্পেকট্রা ইন্ডেক্স একটি গবেষণামূলক প্রতিষ্ঠান, তাদের এই প্রতিবেদন এটা উঠে এসেছে। আমাদের স্কোর হচ্ছে 188, আমাদের পরে হচ্ছে চায়না 177 আর ভারত 103, ভারত হচ্ছে 3 নম্বর 127। আমরা শুধুমাত্র আমাদের জিডিপি গ্রোথে নয়, আমরা সোশ্যাল ইন্ডিকেটার্স যা আছে সকল ক্ষেত্রেই আজকে আমরা সারা বিশ্বের সকল দেশের আমরা হয় উপরে না একদম খুব কাছাকাছি। আপনারা শুনে খুশি হবেন যে আমরা 2029 সালে আমাদের মাথা পিছু আয় ভারতের উপরে আমরা অবস্থান করব ইনশাআল্লাহ। এটি সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তাদের একটি জরিপে দেখিয়েছে। তো আমাদের এই যে অর্থনৈতিক অগ্রযাত্রা, এটি আমি মনে করি যে আমাদের আপনারা সবাই কষ্ট করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়ে যাচ্ছেন, তার অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের দেশকে সেই জায়গায় নিয়ে যেতে সক্ষম হচ্ছি। এবং আমরা আমাদের যে ফাইনাল টার্গেট যেটা আমাদের, সেই ফাইনাল টার্গেটটি হচ্ছে আপাতত আমাদের সামনে যে লক্ষ্য স্থির করা আছে সেটি হচ্ছে 2041 সালে একটি উন্নত বাংলাদেশ। আমরা ইনশাআল্লাহ সেই স্বপ্নটি আমরা পূরণ করতে সক্ষম হব বলে বিশ্বাস করি। আমরা 24 সালের মাঝেই এখন আমরা 8-এ আছি। আমাদের জিডিপিতে প্রবৃদ্ধি 8 ভাগ,
আমরা এটাকে 9 ভাগে নিয়ে যাব এবং 2030-এর মাঝে আমাদের 30-এর আগেই আমাদের ডাবল ডিজিট গ্রোথে আমরা পৌঁছাবো এবং সেটি সাস্টেইনড রাখবো ইনশাআল্লাহ, এবং সেখান থেকেই আমরা 2041-এর স্বপ্নসাদ পূরণ করব। সুপ্রিয় বন্ধুগণ, আপনারা জানেন এটা ইসলামেরও বিধান। ইসলাম ধর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে। তারপর আমি কি করলাম, আমি পৃথিবীর সকল মানুষকে বিভিন্ন কমিউনিটিতে ভাগ করে দিলাম, ছোট ছোট সেগমেন্টে, ছোট ছোট ক্লাস্টারে বিভক্ত করে দিলাম। এর উদ্দেশ্য হলো যাতে একে অপরকে চিনতে পারে। তো আমি আজকে বিশ্বাস করি এই পুলিশের কমিউনিটি ব্যাংক পুলিশ কমিউনিটিকে ভালোভাবে চিনতে পারবে এবং এর আশেপাশে যারা সম্পৃক্ত থাকবেন, কাছাকাছি যারা থাকবেন, তাদেরকেও তারা সেই সেবাটি দিতে পারবেন। পুলিশ এই কমিউনিটি ব্যাংকটি শুধুমাত্র কমার্শিয়াল এক্সপিরিয়েন্সের বিবেচনায়, বাণিজ্যিক দিকটা বিবেচনায় তারা ব্যাংকটি চালাবেন না। আমি বিশ্বাস করি জনগণকে তারা সর্বাত্মকভাবে সহযোগিতা দিয়ে যাবেন এবং সাহায্য সহযোগিতা করবেন এবং সামাজিক সেবা এবং তাদের দায়বদ্ধতা সমাজের কাছে এটাকে আরও উচ্চতায় নিয়ে যাবেন এবং সেই কাজটা তারা করবেন। আমি তাদের আজকে এই দিনে তাদের সকল সফলতা কামনা করি এবং আমি বিশ্বাস করি যে এই উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী অনেক আশা ও বিশ্বাস নিয়ে এই ব্যাংকটির অনুমতি দিয়েছেন। আমি বিশ্বাস করি এই ব্যাংকটি তাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা সেটা পূরণ করতে সক্ষম হবে। আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ। সমবেত সুধীমণ্ডলী, এবার শুভেচ্ছা বক্তব্য রাখবেন জনাব আসাদুজ্জামান খান এমপি, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, মুখ্য সচিব এবং অন্যান্য সিনিয়র সচিববৃন্দ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, আমার শুভেচ্ছা গ্রহণ করবেন। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শুভ উদ্বোধন উপলক্ষে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুর উদ্যত আহ্বানে সাড়া দিয়ে 1971 সালের 25শে মার্চ কালরাতে তৎকালীন পুলিশের বাঙালি সদস্যরা রাজারবাগ পুলিশ লাইন্স পাক হানাদারদের বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন। মহান স্বাধীনতা সংগ্রামে আত্ম উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি বিশ্বের নারী সরকার প্রধান হিসাবে দীর্ঘদিন দেশ পরিচালনা করে ভারতের ইন্দিরা গান্ধী, ব্রিটেনের মার্গারেট থ্যাচারের রেকর্ড ভঙ্গ করেছেন। গতকাল 9ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সংস্থা উইকিলিক্সের বরাত দিয়ে বিশ্বব্যাপী এটা প্রচারিত হয়। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে অপ্ররুদ্ধ গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। অর্থনীতিতে দ্রুত বর্ধনশীল দেশ বাংলাদেশ আজকে বিশ্বের 5ম দেশ। গত 29শে আগস্ট প্রকাশিত দি স্পেকটেটর ইন্ডেক্সের মতে গত 10 বছর ধরে জিডিপিতে চলতি বছরের মূল্যে বাংলাদেশের প্রবৃদ্ধি সারা বিশ্বে সবার উপরে। গত 1 দশকে বাংলাদেশের জিডিপির গ্রোথ হয়েছে 188%। মাননীয় প্রধানমন্ত্রী আজকে শুধু বাংলাদেশকে পরিবর্তন করেন নাই, সারা বিশ্বে আজকে তিনি মাদার অফ হিউম্যানিটি বলা হচ্ছে, স্টার অফ দি ইস্ট বলা হচ্ছে। বিশ্ব জরিপ সংস্থা থেকে বিশ্বের সৎ সরকার প্রধানদের মধ্যে অন্যতম আমাদের মাননীয়
প্রধানমন্ত্রী। নারীর ক্ষমতায়নের জন্য তিনি প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন, জলবায়ু সংরক্ষণের ভূমিকা পালন করার জন্য চ্যাম্পিয়ন অব দি আর্থ তিনি। দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জনমনে অপরাধ ভীতি দূরীকরণের মতো গুরু দায়িত্ব পালন করে চলছে পুলিশ বাহিনী। মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি মাথায় নিয়ে সরকার ও জনসভায় নিয়োজিত পুলিশ সদস্যদের কল্যাণে সরকার সর্বদাই বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সদস্য ও তাদের পরিবারের সার্বিক কল্যাণে 2000 সনে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট গড়ে তুলেছিলেন। বর্তমানে এই ট্রাস্টের আর্থিক ভিত সুদৃঢ় হয়েছে, সেবার পরিধিও বেড়েছে। পুলিশ প্লাজা কনকর্ড কমপ্লেক্সে নির্মিত হয়েছে। কমিউনিটি বাংলাদেশ ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠা ওই ট্রাস্টের ধারাবাহিক সাফল্যের একটি মাইল ফলক বলে আমি মনে করি। আধুনিক বিশ্বে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পেশাদার পুলিশ সর্বদাই আইনের শাসন ও শান্তি শৃঙ্খলা সুনিশ্চিত করে জনসাধারণের জন্য বাসযোগ্য নিরাপদ সমাজ এবং কর্ম উপযোগী শিল্প বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিক্ষেত্র প্রস্তুত করে থাকেন। সুষ্ঠু আইন শৃঙ্খলা বজায় থাকার বিনিয়োগ বাড়ছে, অর্থনৈতিক উন্নয়ন ঘটছে এবং এগিয়ে যাচ্ছে দেশ। দেশের উৎপাদনশীল সম্পদের প্রবৃদ্ধি ও উন্নয়ন, ব্যাংকিং খাতের নিরাপত্তা, স্বচ্ছতা, গ্রাহকদের আমানতের সুরক্ষা ও স্বার্থ সংরক্ষণ ইত্যাদি ব্যাংকিং খাতের অন্যতম প্রধান লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে কমিউনিটি ব্যাংক সর্বদা সচেষ্ট থাকবে এবং গ্রাহকদের আমানতের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করে দেশের আর্থিক খাতকে সুসংহত করতে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি। এই ব্যাংক সার্বজনীন ব্যাংকিং ও উন্নত গ্রাহক সেবা প্রদানে ব্রত নিয়ে আমানতকারীদের অর্থের নিশ্চিত সুরক্ষা প্রদানের মাধ্যমে তাদের আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশে ব্যাংকিং নেটওয়ার্ক দ্রুত প্রসার ঘটছে, বাড়ছে প্রতিযোগিতা। এর মধ্যে যুক্ত হচ্ছে গ্রাহকদের চাহিদা ও দ্রুততম সময়ে সেবা প্রাপ্তির মানসিকতা। গ্রাহকদের এই ক্রমবর্ধমান প্রত্যাশা পূরণে কমিউনিটি ব্যাংককে সচেষ্ট থাকতে হবে, তাদের আমানতের সুরক্ষা দিতে হবে। ব্যাংকিং সেবা পেতে গ্রাহক যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেদিকেও সতর্ক থাকতে হবে বলে আমি বিশ্বাস করি। উদ্ভাবনী ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিংয়ের মাধ্যমে আকর্ষণীয় লাভজনক গ্রাহক সেবা নিয়ে আসার ক্ষেত্রেও উদ্যোগী ভূমিকা পালন করবে এই ব্যাংক, আমি বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী, উন্নয়নশীল দেশে আমাদের উত্তরণ ঘটেছে। আমাদের সরকার রূপকল্প 2021 এবং রূপকল্প 2041 বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে বদ্ধপরিকর। উন্নয়ন এই অগ্রগতির এই যাত্রায় কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি প্রত্যাশা করছি। নবগঠিত কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড অব্যাহত অগ্রযাত্রা এবং আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি বক্তব্য শেষ করছি। সকলকে অশেষ ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অশেষ ধন্যবাদ। সমবেত সুধীমণ্ডলী, আবার সেই মাহেন্দ্রক্ষণ। এবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীন অনুমোদনপ্রাপ্ত কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শুভ উদ্বোধন করবেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুগ্রহপূর্বক সূচনা বক্তব্য প্রদান এবং ব্যাংকটির সানুগ্রহ শুভ উদ্বোধন ঘোষণার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই আমাদের পুলিশ বাহিনীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আজকে তাদের চাহিদা মতোই কমিউনিটি ব্যাংক তার শুভ উদ্বোধন আমরা করতে যাচ্ছি। আমি বক্তব্যের শুরুতেই পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার মহান আত্মত্যাগ এবং
নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আজকে স্বাধীনতা অর্জন করেছি বলেই জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছি, একটি রাষ্ট্র পেয়েছি এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সক্ষমতা অর্জন করেছি। সে সাথে আমি শ্রদ্ধা জানাই আমাদের পুলিশ বাহিনী সহ বিভিন্ন বাহিনী এবং সাধারণ জনগণ এবং মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি, সকল শহীদানদের প্রতি শ্রদ্ধা জানাই জাতীয় চয়নতার প্রতি। বাংলাদেশ পুলিশ বাহিনীর যে সকল সদস্য সেখানে উপস্থিত আছেন, আর এছাড়াও আপনারা যারা যেমন কমিটি ব্যাংকের শাখা এবং রাজারবাগে, তাছাড়া সারা বাংলাদেশে সকল পুলিশ বাহিনীর সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি জানি অনেক সীমিত শক্তির মধ্য দিয়েই আমাদের পুলিশ বাহিনীকে দায়িত্ব পালন করতে হয়। আমি যখন 96 সালে সরকার গঠন করি তখনই দেখেছি মাত্র 20% পুলিশ রেশন পেত, থাকার জায়গা ছিল না, টিনের ঘর, ছোট ব্যারাক, এমনকি রাজারবাগেও এই ধরনের একটা অবস্থা ছিল। ট্রেনিংয়ের বা উচ্চতর প্রশিক্ষণের তেমন কোনো সুযোগ ছিল না। তারপরেও অত্যন্ত আন্তরিকতার সাথে তারা দায়িত্ব পালন করতেন। রাজধানী ঢাকা তো আছেই, কিন্তু মফস্বল শহরগুলিতে আরও করুণ অবস্থা ছিল। আমি নিজে বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চল ঘুরেছি এবং যেখানে যেটা আমি দেখেছি এই ধরনের অসঙ্গতি যখনই সরকার গঠন করেছে আমি চেষ্টা করছি সেগুলি কীভাবে সমাধান করা যায়। অনেক ক্ষেত্রে আমি নিজেই আমাকে বলতে হয়েছে যে এইটা করতে হবে, এটা করতে হবে, এভাবেই কিন্তু আমরা এগোচ্ছি। ইতিমধ্যে আমি পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাবো যে তারা আমাদের দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস দমনের দক্ষতার পরিচয় দিয়েছে। সাথে সাথে আমাদের গোয়েন্দা সংস্থা সহ অন্যান্য সংস্থাগুলিও তারা বলিষ্ঠ ভূমিকা রেখেছে এবং অত্যন্ত দক্ষতার সাথে তারা তাদের দায়িত্ব পালন করেছেন। আমাদের নানা ধরনের অনুষ্ঠান হয়, প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠান, তাছাড়া পয়লা বৈশাখ, সেই সাথে সাথে আমাদের বিভিন্ন যে সকল অনুষ্ঠান হয় সেখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং বিশেষ করে পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করেন এবং সুস্থভাবে প্রতিটি অনুষ্ঠান যাতে করা যায় তার ব্যবস্থা নেন। তাতে তাদের নিজেদেরকে কিন্তু অনেক ত্যাগ স্বীকার করতে হয়। ঈদের আনন্দে সকলে যখন আনন্দিত হয়, আমার পুলিশ বাহিনী কিন্তু তাদের নিজের পরিবার পরিজন ছেড়ে দিয়ে তারা তাদের কর্তব্য পালন করেন, দায়িত্ব পালন করেন, গোয়েন্দা সংস্থাগুলি তথ্য সংগ্রহ করেন। জাতির জন্য তাদের এই আত্মত্যাগ সবসময় আমরা স্বীকৃতি দেই এবং আমার আন্তরিক ধন্যবাদ জানাই সেজন্য। আমি সবসময় এই চেষ্টা করেছি যে আমাদের পুলিশ বাহিনী আরও দক্ষ হয়ে গড়ে উঠুক। 96 সালে সরকারে থাকার সময় কিন্তু আমি স্টাফ কলেজ প্রতিষ্ঠা করে দিই। চিকিৎসার জন্য রাজারবাগে হাসপাতাল নির্মাণ করা এবং এই 10 তলা ভবন সেটাও করে দিয়েছিলাম। শতভাগ রেশনের ব্যবস্থা আমরা দ্বিতীয় দফা যখন আসি তখন করে দিই। সে সময় আমরা 20 ভাগ থেকে 40 ভাগ বাড়িয়েছিলাম, কারণ তখন আমাদের আর্থিক সংগতিটা এত ছিল না। তারপর আমরা তা করেছি। তাছাড়া পুলিশের জন্য উন্নত অস্ত্রের ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তি, কারণ এখন আমাদের আসলে যেটা দেখা যাচ্ছে যে পৃথিবী যতটা এগিয়ে যাচ্ছে সাথে সাথে অপরাধ প্রবণতারও ধরন পাল্টাচ্ছে। সাইবার ক্রাইম থেকে শুরু করে নানা ধরনের ক্রাইম এখন হচ্ছে। তো এরই সাথে তাল মিলিয়ে পুলিশ বাহিনীর জন্য দক্ষতা অর্জন করতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি এবং আধুনিক প্রযুক্তি শিক্ষারও আমরা ব্যবস্থা নিচ্ছি। আর সন্ত্রাস জঙ্গিবাদ এটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী এটা একটা বিরাট সমস্যা। কিন্তু আমি এটুকু বলবো যে আমাদের দেশে পরপর কয়েকটি ঘটনা ঘটলো, যেমন হলি আর্টিজানের ঘটনা বা সোলাকিয়ার ঘটনা। এই ধরনের ঘটনায় সকলের আগে কিন্তু ছুটে গেছে পুলিশ এবং জীবনও দিয়েছে, আত্মাহুতি দিয়েছে। এছাড়াও আন্দোলনের নামে যেভাবে সাধারণ মানুষের উপর যেমন আক্রমণ হয়েছে, সেই সাথে সাথে আমাদের পুলিশ বাহিনীর উপরও আক্রমণ হয়েছে। 2013, 2014, 2015
পরপর এই 3টি বছর তখন দেখা গেছে যে সব থেকে আক্রমণ আসে পুলিশের উপর, এবং যে নৃশংসতার সাথে পুলিশের উপর আক্রমণ করেছে সেটা ভাষায় বর্ণনা করা যায় না। প্রায় 26 জন থেকে 27 জন পুলিশ আত্মাহুতি দিয়েছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং এই ধরনের জঘন্য ঘটনা আমরা ঘটতে দেখেছি। যে আমরা সবসময় চেষ্টা করি আমাদের পুলিশ বাহিনীর জন্য যতটুকু সম্ভব তাদের পরিবার পরিজন যেন সুস্থ থাকতে পারে সেজন্য, এবং সে কারণেই আমি ট্রাস্ট গঠনটা আমি করে দিয়েছিলাম। কারণ অনেক সময় অনেকে দায়িত্ব পালন করতে গিয়ে অকালে মৃত্যুর কোলে ঝরে পড়ে, সেখানে তখন যে পরিমাণ অর্থ দেওয়া হতো খুবই সীমিত। আমরা যখন সে অর্থ বাড়িয়েছি সাথে সাথে এই ট্রাস্ট করে দিচ্ছি। পাশাপাশি তাদের পরিবার পরিজন, তাদের যদি কোনো কাজ করতে হয় বা চিকিৎসা থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে যে কোনো বিষয়, তারা যাতে একটা সুযোগ পায় যে কিছু সাহায্য নিজেদের কমিটির লোকদের জন্য করতে, সেই সুযোগটা আমরা করে দিচ্ছিলাম এই ট্রাস্ট করা। এবং ট্রাস্ট শুধু করা না, ট্রাস্টের উপার্জনের জন্য কী কী করণীয় সে ব্যাপারেও কিন্তু বেশ কিছু সুবিধা আমি করে দিয়েছিলাম তখন থেকে, প্রথমবার যখন আসি তখন থেকেই। এবারে আমরা ব্যাংক করে দিলাম। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা আমাদের সশস্ত্র বাহিনীর জন্য ব্যাংক দিয়েছি, বিজিবির জন্য ব্যাংক দিয়েছি, আনসার বিডিবির জন্য ব্যাংক করে দিয়েছি। এখন পুলিশ বাহিনী বাকি ছিল, তাদেরও করে দিলাম। আমরা কিন্তু বেসরকারি খাতে ব্যাপকভাবে আমরা ব্যাংক দিয়েছি, এবং এই ব্যাংক সেবাটা একেবারে উপজেলা পর্যায় পর্যন্ত এখন পৌঁছে গেছে। আর এই ব্যাংক সেবাটা মানুষ যাতে নিতে অভ্যস্ত হয় তার জন্য যেমন কৃষকদের 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ আমরা করে দিয়েছি, অর্থাৎ মানুষ যেন এতে অভ্যস্ত হয় সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি। আমরা আমাদের সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনের জন্য পুলিশকে আরও দক্ষ করে গড়ে তোলার জন্য আমরা ইতিমধ্যেই অ্যান্টি টেররিজম ইউনিট এবং সাইবার ক্রাইম দমনে সাইবার পুলিশ সেন্টার গঠন করা হয়েছে, এবং তারা যথেষ্ট দক্ষতার পরিচয় দিচ্ছে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলিও ভালো কাজ করছে। আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি আছে, সেগুলির সাথে সামঞ্জস্য রেখে মানুষের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য ইতিমধ্যেই যেমন আমরা শিল্প পুলিশ অর্থাৎ শিল্পাঞ্চলগুলি যেন আমরা নিরাপত্তা দিতে পারি সে ব্যবস্থা আমরা নিয়েছি। শিল্প পুলিশ আমরা গঠন করে দিয়েছি। তাছাড়া আমরা পুলিশ ইউনিট, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং 2টি স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন গঠন করা হয়েছে। কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তাদের দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে ট্রেনিংও দরকার। আমি আশা করি যে ভবিষ্যতে এই ট্রেনিংয়ের দিকটা আরও একটু বিশেষভাবে নজর দিতে হবে। কারণ স্টাফ কলেজটা যখন করে দিয়েছি তখন এটাই আমারই ছিল যে আরও উন্নত মানের ট্রেনিং এবং তার কার্যক্রম সম্পর্কে আমাদের পুলিশ যেন আরও জ্ঞান লাভ করতে পারে, দক্ষতা অর্জন করতে পারে। সেই সাথে আমাদের আমি বলবো যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আমাদের পুলিশ বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। যখন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যায় অন্যান্য দেশের সাথে সমান তালে তাল মিলিয়ে চলতে হয়, সেখানে যদি সেই প্রশিক্ষণ না থাকে, দক্ষতা না থাকে, তাহলে আমাদের কাজগুলি কিন্তু ঠিকমতো হয় না এবং আমাদের ভাবমূর্তিও নষ্ট হয়। আর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কিন্তু সবথেকে ভালো কাজ করছে আমাদের মহিলা পুলিশ দল। এবং আমি যখনই যাই, এবং এখানে চাহিদাও কিন্তু বাড়ছে, চাহিদা বাড়ছে এই জন্য যে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আমাকে বারবার অনুরোধ করেন আরও অধিক সংখ্যক মহিলা পুলিশ যেন সেখানে দেওয়া হয়। সেজন্য আমি পুলিশ বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই দক্ষতা দেওয়ার জন্য। কারণ জাতির পিতা 1974 সালেই পুলিশে যাতে মেয়েরা কাজ করতে পারে সেই সুযোগটা তিনি করে দিয়েছিলেন, তখন থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান চলবে এবং মাদকের বিরুদ্ধে অভিযান আরও বেশি বাড়াতে হবে। এই কারণে যে এই মাদক একটা পরিবারকে ধ্বংস করে দেয়, সমাজকে ধ্বংস করে দেয়। এমনকি মাদকের জন্য ছেলে মাকে মেরে ফেলে, ভাই ভাইকে মেরে ফেলে, বাবাকে মেরে ফেলে। এই ধরনের ঘটনা যাতে না ঘটে, কাজে এর উপর অভিযানটা আমাদের আরও বেশি করে করতে হবে। পুলিশের সেবা যেন তাৎক্ষণিকভাবে মানুষ পায়, সে কারণে আমরা যেমন টেলিফোনে যেমন 999 এই 999 এই নাম্বারে ফোন করার সাথে সাথে পুলিশ সেখানে পৌঁছে যাবে এবং সহযোগিতা করবে।
এই ব্যবস্থাটাও করে দেওয়া হয়েছে এবং আমি দেখেছি আমাদের পুলিশ বাহিনী খুব দক্ষতার সাথে সে দায়িত্ব পালন করছেন, সেজন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই মানুষের একটা আস্থা বিশ্বাসের জায়গা সৃষ্টি হয়েছে। আমরা ইতিমধ্যে যেমন কনস্টেবল থেকে এসআই পর্যন্ত ঝুঁকি ভাতা চালু করে দিয়েছি, কারণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু পুলিশকেই করতে হয়। কাজে সেক্ষেত্রে তাদের জন্য যেখানে যতটুকু করা দরকার আমরা করে যাচ্ছি। তাদের যেমন মোটরসাইকেলের ব্যবস্থা বা অন্যান্য গাড়ির ব্যবস্থা বা যে সব ধরনের, এবং তাদের চাকরির ক্ষেত্রে পদোন্নতির ব্যবস্থা ব্যাপকভাবে আমরা যেমন করে দিচ্ছি। তাছাড়া আপনারা জানেন যে সার্বিকভাবে সকলের বেতন কিন্তু আমরা বৃদ্ধি করে দিয়েছি। একই সাথে এত উচ্চ হারে বেতন বৃদ্ধি পৃথিবীর কোনো দেশ কখনো একবারে করতে পারে নাই, আমরা সেটাও করেছি। এটা করতে পেরেছি কেন? করতে পেরেছি এই কারণে যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে বাধাগুলি, হ্যাঁ আমাদের কিছু কিছু বাধা আসেই, প্রাকৃতিক দুর্যোগও যেমন আসে, আবার মনুষ্যসৃষ্ট দুর্যোগও আসে, কিন্তু সেই দুর্যোগগুলির মোকাবেলা আমরা করি, আর সেক্ষেত্রে পুলিশ বিশেষ ভূমিকা পালন করে। এই মনুষ্যসৃষ্ট দুর্যোগ সেগুলি মাঝে মাঝে এমন আত্মঘাতী হয় যা দেশের জন্য ক্ষতির সৃষ্টি করে। তাছাড়া সন্ত্রাস, জঙ্গিবাদ সেটা তো আছেই, কিন্তু আমাদের পুলিশ সেখানে বিশেষ ভূমিকা নিচ্ছে এবং মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত করছে। পাশাপাশি কমিউনিটি পুলিশিং, তার উপর আমরা জোর দিচ্ছি এবং আমি বলবো প্রায় সব ক্ষেত্রেই কমিউনিটি পুলিশিংটা আরও জোর দেওয়া উচিত। তার কারণ হচ্ছে যে কমিউনিটির লোকজন যদি এর সঙ্গে সম্পৃক্ত থাকে তো ওই অঞ্চলে আসলে ক্রাইম এমনি কমে যাবে, এটা খুব স্বাভাবিকভাবে কমতে বাধ্য। সে বিষয়টার উপর আমি আরও জোর দেবো যে ভবিষ্যতে সেটার দিকে আরও নজর দিতে হবে, যে মানুষের সেবাটা এবং মানুষের আস্থা বিশ্বাস অর্জন করা। এবার আরেকটি বিষয় আমি পুলিশকে বিশেষভাবে ধন্যবাদ দেব, যে সাধারণত পুলিশের লোক নিয়োগের ক্ষেত্রে চিরদিন একটা দুর্নাম হতো, শুধু পুলিশ কেন সর্বক্ষেত্রেই নিয়োগের ক্ষেত্রে একটা ঘুষ দুর্নীতির বদনাম আছে, কিন্তু পুলিশ এখানে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। বা ঘুষ দুর্নীতি মুক্তভাবে যেভাবে এবার নিয়োগ হয়েছে, অতি সাধারণ দরিদ্র পরিবারের ছেলে মেয়েরাও আজকে চাকরি পেয়েছে। সেজন্য আমি বিশেষভাবে পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি যে প্রতিটি জেলায় জেলায় উপজেলা পর্যায়ে যারা দায়িত্বরত ছিলেন প্রত্যেকে এ ব্যাপারে অত্যন্ত সততার সাথে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে একটা বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছেন। এটা সকলকেই আমার মনে হয় অনুসরণ করতে হবে। আমি এটাও বলবো যে অন্যান্য ক্ষেত্রে এটা অনুসরণ করতে পারে, একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে, তাদের সাধারণ মানুষগুলি সুযোগ পায়। আমরা চাচ্ছি, আমরা ইতিমধ্যে এর আগে আমাদের দেশে পুলিশের, আমরা যখন 9 সালেও আসলাম তখনও দেখেছি যে জনসংখ্যার দিক দিয়ে পুলিশ একজন পুলিশের প্রায় 1355 জনের দায়িত্ব পালন করতে হতো, সেটা এখন 1.801-কে এসেছে। তবে আমাদের জনসংখ্যা অত্যন্ত বেশি, অত্যন্ত ঘন বসতি, কাজেই সেক্ষেত্রে আমি মনে করি যে এটা যেভাবে আছে এটা যথেষ্ট আছে, এবং সেই সাথে কমিউনিটি পুলিশিংটা যদি আমরা আরও জোরদার করতে পারি তাহলে আমরা আরও বেশি মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হব। এবং সেদিকে আর তাছাড়া ট্রেনিংয়ের উপরে আমি সবসময় গুরুত্ব দিই। ইতিমধ্যে আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ট্রেনিংয়ের ব্যবস্থা নিয়েছি এবং এই ট্রেনিংটা আরও বাড়াতে চাই, এবং ট্রেনিংটা মাঝে মাঝে করা দরকার, অর্থাৎ পিরিয়ডিক্যালি ট্রেনিংটা হওয়া দরকার। কিছু একটা সময় পরপরই একটা ট্রেনিং থাকলে পরে তখন তাৎক্ষণিকভাবে কী করণীয় সেটা পুলিশ জানতে পারবে, সেই ব্যবস্থাটাও আমাদের নিতে হবে। আমরা ইতিমধ্যে আর্ম পুলিশ ব্যাটালিয়ন, বিশেষায়িত ট্রেনিং সেন্টার সহ দেশে 30টি ইন সার্ভিস ট্রেনিং সেন্টার স্থাপন করেছি, আরও 4টা ট্রেনিং সেন্টার স্থাপনের কাজ চলছে। প্রত্যেক জেলায় আমাদের পুরনো যে সমস্ত থানাগুলি রয়ে গেছে এবং একেবারে উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত সবগুলিরই উন্নতি করতে হবে। ইতিমধ্যে অনেকগুলি প্রজেক্ট আমরা পাস করেছি, তা আমি বলেছিলাম যে একবারই সব প্রজেক্টগুলি নিয়ে আসা, পর্যায়ক্রমিকভাবে করে দেওয়া। কারণ আমি নিজে দেখেছি যে অনেক সময় দেখা গেল যে হয় টিনের ঘর, জং পড়া, সেখানে হলো আমাদের পুলিশ স্টেশন। এটা এবং এমনকি অস্ত্রগুলি রাখার তারও নিরাপত্তা নাই। তো এইভাবে তো হতে পারে না। আর সেখানে এমনভাবে হওয়া উচিত, মানুষের আস্থা বিশ্বাস যেমন পুলিশকে অর্জন করতে হবে, মানুষের মানুষ যেমন সেবাটাও পাবে, আবার দেখারও কিছু ব্যাপার আছে। তো সেখানে আমি মনে করি প্রত্যেকটা থানা অন্তত
যেমন দর্শনীয় হতে হবে, সুন্দর হতে হবে, একটা মানুষের আস্থা বিশ্বাসের জায়গা হিসেবে তৈরি হবে। সেইভাবেই আমি আশা করি যে আমাদের পুলিশ বাহিনী অত খুঁজে পেতে, আপনারা দেখেন কোথায় কোথায় আপনাদের থানাগুলির দুরবস্থা আছে, সেভাবে প্রজেক্ট নিয়ে আসেন, আমরা পাশ করে সেটাকে উন্নত করে দেব। কারণ যারা কাজ করবেন তাদের বিশ্রামের ব্যবস্থা, তাদের থাকার ব্যবস্থা, তাদের নিরাপত্তার ব্যবস্থা, অস্ত্র রাখার ব্যবস্থা, গাড়ি রাখার ব্যবস্থা, সেগুলি সবগুলি কিন্তু এর ভিতরে থাকতে হবে, তাহলে আরও দক্ষতার সাথে কাজ করতে পারবেন। কাজে সেইভাবে আপনারা করবেন, এটাই আমরা চাই। আর বেশি কিছু না, আবার এটুকু বলবো যে আমাদের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী, আমরা এগিয়ে যাচ্ছি। জাতির পিতা যে আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, সেই আকাঙ্ক্ষা পূরণ করাই আমাদের লক্ষ্য। আমাদের দুর্ভাগ্য যে স্বাধীনতার পর জাতির পিতা মাত্র 3.5 বছর হাতে সময় পেয়েছিলেন। এটা আমাদের ভুললে চলবে না যে বাংলাদেশ একটা প্রদেশ ছিল, তাকে একটি রাষ্ট্রে উন্নত করা, এবং সেই সাথে সাথে বাংলাদেশ একটা শোষিত বঞ্চিত জনগোষ্ঠী, একটা দেশ যেখানে কোনো উন্নয়নের ছোঁয়া কখনো লাগেনি পাকিস্তান আমলে বা কোনো আমলেই। সাথে সাথে মুক্তিযুদ্ধে আমরা দেখেছি যে সেই সময় পাকিস্তানি হানাদার বাহিনী গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। প্রতিটি স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, গির্জা, কি বলে মন্দির, প্যাগোডা, কোনো কিছুই তারা ছাড়েনি, সবগুলি ধ্বংস করেছে। দেশটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করে গিয়েছিল। একটা টাকা রিজার্ভ মানি ছিল না। মুক্তিযুদ্ধের ওই একটা বছর খেতে কোনো ফসল উৎপাদন হয়নি, কারণ মানুষ একদিকে যেমন ঘরবাড়ি হারা, 1 কোটির উপর মানুষ গৃহহারা ছিল, এবং 3 কোটির উপরে মানুষ গৃহহারা ছিল, 1 কোটি মানুষ তো শরণার্থী ছিল। এরকম একটা ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়েছে, যেখানে গোলায় 1 ফোঁটা খাদ্য নাই, রিজার্ভ মানি নাই, চলাচলের জন্য রাস্তাঘাট, পুল, ব্রিজ সব বিধ্বস্ত। সেই অবস্থায় যাত্রা শুরু করে মাত্র 3.5 বছরের মধ্যে আমাদের তিনি সংবিধান উপহার দিয়েছেন, বিভিন্ন আইন প্রণয়ন করে দিয়ে গেছেন, নীতিমালা বিধিমালা করে দিয়ে গেছেন, একটা স্বাধীন দেশের উপযোগী। সেই সাথে প্রতিটি প্রতিষ্ঠান এবং পুল, ব্রিজগুলি সেগুলি মেরামত করে যোগাযোগ ব্যবস্থা উন্নতি করা সহ সার্বিকভাবে তিনি করেছেন। এমনকি এমন একটা অবস্থা ছিল যে টিসিবি দ্বারা কাপড় কিনে প্রত্যেকটা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে ছাত্রছাত্রীদেরকে কাপড় দেওয়া হতো, বই দেওয়া হতো। কারণ কারো তখন এমন একটা দুরবস্থা যে কারো সেগুলি কেনার মতো সমর্থ ছিল না। প্রত্যেক বাড়িতে বাড়িতে, তখন রাস্তাঘাট নাই, নৌকায় করে করে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও ব্যবহার করে একেবারে মানে প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেক বাড়িতে বাড়িতে রিলিফের সামগ্রী পৌঁছে দিতে হয়েছিল। তাতে হাঁড়ি পাতিল থেকে শুরু করে দা বটি থেকে শুরু করে এমন কিছু ছিল না, এরকম বস্তা ভরে ভরে সবার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছিল। এরকম একটা অবস্থার কথা বোধহয় এদের সমস্ত এখন কল্পনাও করতে পারবে না। এমনকি এটা খুব বেশি দিনের আগের কথা না, বাংলাদেশের মানুষের কাপড় বিদেশ থেকে পুরনো কাপড় এনে সেই কাপড় বিলি করা হতো খাবারের জন্য, এবং বাজেট তৈরি করবার জন্য অন্যের উপর নির্ভরশীল থাকতে হতো, অন্যের অনুদান বা হাত পেতে তারপর বাজেট করতে হতো। 3.5 বছরের মধ্যে জাতির পিতা যখন দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নিলেন, অর্থনীতি শক্তিশালী হলো, এই বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে যখন মানে অগ্রগতি পথে যাত্রা শুরু করলেন, এবং তখনই আমাদের প্রবৃদ্ধি 7 ভাগে উন্নীত হয়েছিল। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাতে ছিল, বিশ্বব্যাপী দুর্ভিক্ষ ছিল, তারই ছোঁয়া বাংলাদেশে, এবং কিছুটা ষড়যন্ত্র করে এখানে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল। সেগুলি সব মোকাবেলা করে তিনি যখন বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই 15ই আগস্ট আপনারা জানেন যে জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হলো। আর এই হত্যাকাণ্ডের পর আপনারা যদি লক্ষ্য করেন যে সেই 75 15ই আগস্ট থেকে 21 বছর এদেশের কোনো উন্নয়নই হয়নি বা উন্নতি হয়নি, বা দেশের মানুষেরও কোনো ভাগ্য পরিবর্তন হয়নি। হ্যাঁ, মুষ্টিমেয় একটা ক্ষুদ্র এলিট শ্রেণী তৈরি করা হয়েছিল, যারা ওই খেলাপি ঋণের কালচার থেকে শুরু করে নানা ধরনের দুর্নীতিতে অভ্যস্ত হয়েছিল।
সেটা করা হয়েছিল এই যে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে মিলিটারি ডিক্টেটররা যে ক্ষমতা দখল করত তাদের ক্ষমতাটাকে নিশ্চিত করবার জন্যই তারা করেছিল। কিন্তু সার্বিকভাবে গ্রামে বা সাধারণ মানুষের কোনো আর্থসামাজিক উন্নতি কিন্তু হয়নি। যদি একটু তুলনা করে দেখেন আপনারা সেটা পাবেন। 96 সালে আমরা যখন সরকার গঠন করি তখন থেকে আমরা এই উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করি। আমরা কিছুটা সফলতা অর্জন করি। বাংলাদেশের প্রথমবারের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জন করে। বাংলাদেশ যেদিন খাদ্যের স্বয়ংসম্পূর্ণ অর্জন করলো 98 সালে সেই ভয়াবহ বন্যার পর আমরা কিন্তু খাদ্যের স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছিলাম। পার্লামেন্টে যখন আমরা ঘোষণা দিলাম তখন আমাদের বিরোধী দল ছিল বিএনপির পক্ষ থেকে তাদের অর্থমন্ত্রী উঠে দাঁড়িয়ে বলল খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, কারণ বিদেশ থেকে খাদ্য সাহায্য পাওয়া যাবে না। আমি আসলে এটা সহ্য করা যায় না। আমি উঠে দাঁড়িয়ে বললাম তবে কি আমরা সারা জীবন মানুষের কাছে ভিক্ষা চেয়ে চলবো নাকি? জাতিপিতা বলেছিলেন ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না, তা আমরা ভিক্ষা করে চলতে চাই না। এবং জাতিপিতাই বলে গেছেন যে আমার মাটি আছে, মানুষ আছে, আমরা আমাদের নিজেদের খাদ্য উৎপাদন করব, অন্যের কাছে কেন আবার ভিক্ষা করে আনতে হবে, এবং আমরা তা করতে পারবো। আমরা কিন্তু সেই নীতি নিয়েই চলছি। এরপর তো 2001-এ আসতে পারলাম না। এরপর দ্বিতীয়বার যখন আমরা ক্ষমতায় আসলাম তখন থেকে আমাদের কিন্তু একটা পূর্ব পরিকল্পনা থাকে আমার পার্টি হিসেবে যে আমরা ক্ষমতা গেলে দেশের উন্নতি কীভাবে করব। সেইভাবে আমরা কিন্তু দেশের উন্নয়নের কার্যক্রম শুরু করাতে আজকে এই যে একটা 10 বছর ক্ষমতায় থাকতে পেরেছি, যার শুভ ফলটা দেশবাসী পাচ্ছে এবং দেশের যে উন্নতিটা করা যায় সেটা আজকে আমরা প্রমাণ করেছি যে কোনো সরকার যদি ইচ্ছা করে একটা দেশকে উন্নত করবে সেটা করতে পারে। তবে করলে সেই সরকারই করে যারা সংগ্রাম করেছে দেশের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য ত্যাগ স্বীকার করেছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। সেই ধরনের দল যাদের আত্মত্যাগ আছে জাতির জন্য, তারা যদি ক্ষমতায় থাকে তাহলেই যে দেশ উন্নত হয় আজকে সেটাই প্রমাণিত হয়েছে। কাজে আমাদের যে এই যে অগ্রযাত্রা এটা আমাদের অব্যাহত রাখতে হবে। বাংলাদেশকে ইনশাল্লাহ আর কখনো পিছনে ফিরে তাকাতে হবে না। আমরা এগিয়ে যাচ্ছি। আজকে আমাদের প্রবৃদ্ধি 8.1 উন্নীত করেছি। 8 পর্যন্ত আমরা যখন উঠি এটা খুব স্বাভাবিক নিয়মে, অর্থনীতির নিয়মেই, তখন হয়তো এই প্রবৃদ্ধি বৃদ্ধিটা একটু স্লত হবে, এতে কোনো সন্দেহ নেই, এটা সাধারণত হয়ে থাকে। কিন্তু তারপর আমরা খুব পরিকল্পিতভাবে এগোচ্ছি এবং ধীরে ধীরে আমরা কিন্তু এগিয়ে যাব এবং আমাদের যে অভিষ্ট লক্ষ্য আমরা সেটা অর্জন করতে পারবো। 2020 সাল আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করব, 2021 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করব। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে আমরা ইতিমধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি। 24 সালের পর্যন্ত আমরা এটা যদি ধরে রাখতে পারি তাহলে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পাবো, আন্তর্জাতিকভাবে আমাদের একটা মর্যাদা বৃদ্ধি পাবে। আমরা 2041 সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছি। ইনশাআল্লাহ আমরা তা করতে পারবো। আমরা তার সামনে আরও এগিয়ে 2100 সাল পর্যন্ত বাংলাদেশ কীভাবে উন্নত হবে, ডেল্টা প্ল্যান 2100, সেটাও আমরা প্রণয়ন করেছি। কাজী বাংলাদেশের অগ্রযাত্রা যেন কোনো মতে থেমে না যায়, পরিকল্পিতভাবে যাতে এগিয়ে যায়, আমরা সেদিকে বিশেষ দৃষ্টি দিয়েছি। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা, এই অর্থনৈতিক উন্নতি করতে হলে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা একান্তভাবে অপরিহার্য। আর এই শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সবসময় খুব স্বাভাবিকভাবে পুলিশের উপরেই বর্তায়। তা আমি আশা করি যে আন্তরিকতার সাথে আপনারা সকলে আপনাদের দায়িত্ব যেভাবে পালন করে যাচ্ছেন এভাবেই পালন করে যাবেন, যাতে করে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, যেমন আগামী প্রজন্ম একটা সুন্দর জীবন পায়, উজ্জ্বল ভবিষ্যৎ পায়, বাংলাদেশ যেন এগিয়ে যায়। একথা বলেই সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শুভ উদ্বোধন ঘোষণা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার উদ্বোধনের জন্য এবং আপনার উজ্জীবনী বক্তব্যের জন্য। সমবেত সুধীমণ্ডলী, এবারে মোনাজাত।
মোনাজাত পরিচালনা করবেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। اللهم آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين. আমাদের জীবনের সমস্ত ভুলগুলি আপনি ক্ষমা করে দিন মাওলা। আমাদের প্রিয়জন যারা কবরবাসী হয়ে গেছেন তাদের সবাইকে আপনি জান্নাত নসিব করে দিন। ইয়া আল্লাহ, বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্য যারা শাহাদত বরণ করেছেন তাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম আপনি দান করে দিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত দান করে দিন। রব্বুল আলামিন আমাদের দেশ ও জাতির জন্য শান্তি এবং রহমতের ফয়সালা করে দিন, সমৃদ্ধির ফয়সালা করে দিন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শুভ উদ্বোধন ঘোষণা করলেন। এর মাধ্যমে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে আরও গতিশীল করার তৌফিক দান করে দিন। ইয়া রব্বুল আলামিন, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দকে বরকতময় জীবন আপনি দান করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন آمين. اللهم اجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. ধন্যবাদ। এবার মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি নিয়ে আমরা সরাসরি ভিডিও কনফারেন্সিংয়ে চলে যাচ্ছি। প্রথমেই রাজারবাগ পুলিশ অডিটোরিয়াম প্রান্তের সাথে মত বিনিময়, সেখানে অতিরিক্ত আইজি প্রশাসন ও অপারেশন ডক্টর মোহাম্মদ মইনুর রহমান চৌধুরী বিপিএম বারকে সঞ্চালনা শুরু করার জন্য অনুরোধ করছি। আমি সেখানে আমাদের পুলিশের সদস্যবৃন্দ, আমাদের প্রাক্তন আইজিপি, বর্তমানে সংসদ সদস্য এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গকে দেখতে পাচ্ছি। যারা মইনুর রহমান চৌধুরী দয়া করে সঞ্চালনা শুরু করতে পারেন। ধন্যবাদ স্যার আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং গণভবন, রাজারবাগ ও ব্যাংক প্রান্ত উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই দিনটি নিঃসন্দেহে বাংলাদেশ পুলিশের জন্য একটি ঐতিহাসিক দিন। 2020 সালে আপনার হাতেই গঠিত হয়েছিল বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট। তার আওতাধীন আজকে আমাদের এই কমিউনিটি ব্যাংকে আপনি উদ্বোধন করলেন। মাননীয় প্রধানমন্ত্রী, বহু প্রতীক্ষিত ব্যাংক স্থাপনের সূচনা লগ্ন থেকেই আপনার সদয় নির্দেশনা এবং অনুমোদনের ফলে আজ এই ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। বাংলাদেশ পুলিশের সকল সদস্য আজ খুবই আনন্দিত এবং গর্বিত। আমি এডিশনাল আইজি অ্যাডমিন অ্যান্ড অপারেশন ডক্টর মনির রহমান চৌধুরী আমাদের এই মিলনায়তনে যারা উপস্থিত আছে তাদের পক্ষ থেকে এবং বাংলাদেশ পুলিশের প্রত্যন্ত অঞ্চলে যারা কর্মরত আছে সকলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি গভীর শ্রদ্ধা এবং আন্তরিক কৃতজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আপনার প্রাজ্ঞ নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। সেখান থেকে বাংলাদেশ পুলিশও পিছিয়ে নেই। আপনি আপনার বক্তব্যে উল্লেখ করেছেন বিভিন্ন বিষয়ে, যেটা থেকে আমরা অনেক কিছু ধারণা পেয়েছি। তারপরেও বলবো, আমাদের আবাসন, রেশন, চিকিৎসা, পদমর্যাদা, অবকাঠামোগত উন্নয়ন সব কিছুতেই আমরা আপনার নির্দেশনার ফলে যে উন্নয়ন ঘটেছে এবং উন্নতি হয়েছে তার ফল ভোগ করছি। এরই ধারাবাহিকতায় আজকে আপনি উদ্বোধন করলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের।
আমরা কথা দিচ্ছি বিশ্বের সর্বাধুনিক ব্যাংকিং সুবিধা এবং বিশ্বমানের সেবা সহ আপনার 16 কোটি জনগণের প্রত্যন্ত অঞ্চলে আমরা এই সেবা পৌঁছে দেব, ব্যাংকিং সেবা। শুধু তাই নয়, আপনার এই ব্যাংক উদ্বোধনের ফলে বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্য হলো অনুপ্রাণিত, তাদের কর্মস্পৃহা বহুগুণে বৃদ্ধি পাবে। আমি আরো কথা দিচ্ছি, এই ব্যাংকে বিশ্বমানের সেবা নিশ্চয়তা প্রদানের পর যদি কোনো মনোভাব থাকে, সেটা সর্বসাকুল্যেই ব্যবহার হবে বাংলাদেশ পুলিশের জন্য তথা দেশের মঙ্গলের জন্য। এই কমিটমেন্ট আজকে আপনাকে আমরা দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাঝে এখানে বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি থেকে কনস্টেবল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা সদস্যবৃন্দ উপস্থিত আছেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন। আপনার সহানুগ্রহ অনুমোদন পেলে আমরা সেখান থেকে তাদের কিছু অনুভূতির কথা আপনাকে জানাতে পারি। আমরা আপনাদের মানে যারা উচ্চ পদে আছেন তাদেরকে তো আমি শুনতেই পারি, এমনি সাধারণ ইস্যু থেকে কাউকে দিতে পারেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। হ্যাঁ বলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ পুলিশের কনস্টেবল খায়রুন নাহার চৌধুরী। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ পুলিশের একজন কনিষ্ঠ পদের সদস্য হয়েও সরকার প্রধানের সামনে দাঁড়িয়ে সরাসরি নিজের অনুভূতি ব্যক্ত করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত গর্বিত। মাননীয় প্রধানমন্ত্রী, আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশ ও দেশের মানুষের জন্য বাংলাদেশ পুলিশের ভূমিকাকে আপনি বিভিন্ন সময় ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন, যার সর্বশেষ সংযোজন হচ্ছে বাংলাদেশ পুলিশের জন্য নিজেদের অর্থায়নে কমিউনিটি ব্যাংক। আমি এটি ভেবেই আনন্দিত হচ্ছি যে আমাদের পুলিশ পরিবারের একটি নিজস্ব ব্যাংক হচ্ছে, যেখানে গেলে আমি আমার পরিবারের মত পরিবেশই পাব। শুধু তাই নয়, আমার এটা ভাবতে ভালো লাগছে যে আমি এ ব্যাংকের একজন অংশীদার তথা মালিক। আমার স্বেচ্ছা প্রদত্ত মূলধন দিয়ে এ ব্যাংকের তহবিল গঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ পুলিশের সদস্য সংখ্যা 2 লক্ষাধিক। এই বিশাল বাহিনীর বেতন ভাতা বিতরণের জন্য কমিউনিটি ব্যাংক প্রকৃত অর্থেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের প্রতিটি জেলা শহর ও পুলিশ লাইনে এই ব্যাংকের শাখা অথবা বুথ থাকবে। ফলে খুব সহজেই আমরা নিজেদের সুবিধামতো সময়ে প্রয়োজনীয় অর্থ উত্তোলন করতে পারব। এছাড়া কষ্টে উপার্জিত অর্থ নিজেদের ব্যাংকে গচ্ছিত রেখে আমরাও অধিকতর স্বস্তি অনুভব করব। অধিকন্তু পুলিশ সদস্যদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা প্রাপ্তি এবং কোনো বিপদ বা বিশেষ প্রয়োজনের মুহূর্তে একটি বড় আশ্রয় হিসেবে পরিগণিত হবে। এটি এত বড় একটি নির্ভরতার জায়গা তৈরি করে দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। খুব চমৎকার বলেছে, আমি অনেক ধন্যবাদ জানাই। আমরা নেক্সট আরেক জায়গায় যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, এখানেই আর 2-1 যদি শুনেন, একজন এএসআই বোধহয় বক্তব্য রাখতে চান। আচ্ছা ঠিক আছে, বলেন। যারা শহীদুল্লাহ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। অন্য কাউকে প্লিজ। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আমি সুমন কান্তি চৌধুরী, সহকারী পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বলিষ্ঠ প্রাজ্ঞ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। বাংলাদেশ পুলিশ বাহিনীর আধুনিকায়ন ও বহুমুখী সক্ষমতা বৃদ্ধিতে আপনার ভূমিকা অগ্রগণ্য। কমিউনিটি ব্যাংক বাংলাদেশের কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে নতুন একটি অধ্যায়ের সূচনা হলো আজ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সরকার ঘোষিত রূপকল্প 2021-এর 2টি গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কমিউনিটি ব্যাংকের কার্যক্রম রূপকল্প 2021-এর এই 2টি লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করবে। প্রথমত, এটি
বিশাল পুলিশ বাহিনী ও তাদের পরিবারের সদস্য সহ সাধারণ জনগণকে আধুনিক ব্যাংকিং সুবিধা প্রদানের পাশাপাশি তাদের অর্থনৈতিক নির্ভরতা অর্জনের একটি নিয়ামক হবে। আর দ্বিতীয়ত, এই ব্যাংকের মাধ্যমে পুলিশ সদস্যরা তাদের উপার্জিত অর্থ ও আর্থিক লেনদেনের নিরাপত্তা নিশ্চিত হওয়ায় তারা সংখ্যাহীনভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত হবে, যেটি আইনের শাসন প্রতিষ্ঠাকে ত্বরান্বিত করবে। পরিশেষে আপনার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। অনেক ধন্যবাদ। সততার সাথে নিষ্ঠার সাথে স্ব দায়িত্ব পালন করবে যাতে দেশের ভাবমূর্তি বিশ্বে সবসময় উজ্জ্বল হয় আর পুলিশের উপর জনগণের বিশ্বাস আস্থার জন্য বৃদ্ধি পায়। ধন্যবাদ। আমরা অন্য জায়গায় যাই। স্যার রাজারবাগ প্রান্তকে ধন্যবাদ দিয়ে আমরা কমিউনিটি ব্যাংক কর্পোরেট শাখায় চলে যাচ্ছি গুলশানে। সেখানে মত বিনিময় হবে এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এমডি জনাব মশিউল হক চৌধুরী সঞ্চালনা করবেন। আমি এমডি মহোদয়কে সঞ্চালনা শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং অনুষ্ঠানে আগত অভ্যাগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো আপনার ঐকান্তিক ইচ্ছায় আর পুলিশ কল্যাণ ট্রাস্টের মালিকানায় গঠিত কমিউনিটি ব্যাংক বাংলাদেশ। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। কমিউনিটি ব্যাংক প্রান্তে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যবসায়ী সমাজের প্রতিনিধি, ব্যাংকের কর্মকর্তারা সহ সুধীজনের উপস্থিত। আপনি সদয় অনুমতি দিলে এই প্রান্তের উপস্থিতি হতে কিছু অনুভূতি ব্যক্ত করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, নিশ্চয়ই। আমার মনে হয় কে বলবে, আপনার করতে পারেন। আমাদের কর্পোরেট ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক হাসিনা ফিরদৌসী কথা বলবেন। আচ্ছা, ওকে, ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আমি হাসিনা ফেরদৌস, ব্রাঞ্চ ম্যানেজার, কর্পোরেট ব্রাঞ্চ কমিটির পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। মাননীয় প্রধানমন্ত্রী, নারীদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে আপনি বিশ্বের একজন রোল মডেল হিসেবে কাজ করছেন। আপনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের নারীরা আজ সকল ক্ষেত্রে বিশ্বে এক অসামান্য সাফল্য দেখিয়ে যাচ্ছে। কমিউনিটি ব্যাংক কর্মক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে অঙ্গীকার করে। মাননীয় প্রধানমন্ত্রী, প্রান্তিক পর্যায় থেকে সর্বস্তরে অর্থনৈতিক সমৃদ্ধিতে কমিউনিটি ব্যাংক যেন ব্যাংকিং ক্ষেত্রে অনুকরণের দৃষ্টান্ত পালন করতে পারে, সেজন্য আপনার কাছে দোয়া যাচ্ছে। আমার বক্তব্য শোনার মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। গ্রাহক হিসেবে গ্রাহক পর্যায় থেকে আপনার অনুমতি নিয়ে এনার্জি প্যাকেজ হিসেবে কে বলবেন? বসে বসে বলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আসলে গর্বিত আপনার মতো একজন নেত্রী পেয়ে। দেশ আজ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমি বিশ্বাস করি যে অনেক 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 দূরে আপনি দেশটাকে নিয়ে যেতে পারবেন। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনার অনেক অনেক শুভকামনা, দীর্ঘায়ু কামনা করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। 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 আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর এই ব্যাংকের যাত্রা শুভ হোক, কর্মসংস্থান হবে, সেই সাথে আমার পুলিশ বাহিনীর সদস্য, তাদের পরিবারের সদস্যরা তাদের একটা আস্থা বিশ্বাসের সাথে দায়িত্ব পালন করতে পারবেন এবং স্ব ক্ষেত্রে বা অন্য কোনো ব্যবসা বাণিজ্য বা যে কোনো দুর্যোগ দুর্বিপাকে অসুস্থতায় এই ব্যাংক সহায়ক হবে, সেটা আমি আশা করি এবং ব্যাংকের যাত্রা শুভ হোক সে কামনা করি। অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রধানমন্ত্রী এবং সভাপতি সুধীমণ্ডলী, এবার কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের চেয়ারম্যান আইজিপি ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি সিপিএমবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শুভেচ্ছা স্মারক হস্তান্তর করবেন। সবাই দাঁড়ান না, বসেন, না বসলে ছবিটা ভালো আসবে না।
ডাইরেক্টর স্যার স্যার আমাদের ফালতুর পুলিশের ড্রেস পুলিশের ড্রেসের রং আছে কমিউনিটি ব্যাংকের সি অ্যান্ড বি স্যার ভালো ভূমিকাটা। সভাপত সুধীমণ্ডলী, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপনীত হয়েছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। Three, two, 1, 0. Ignition, liftoff. আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে। বাংলাদেশ হাত পেতে চলবে না, বাংলাদেশ বিশ্বসভায় মাথা উঁচু করে চলবে। স্বাধীনতার সপক্ষের শক্তি যখন ক্ষমতায় থাকে, দেশ এগিয়ে যায়। This is the story of Digital Bangladesh. A seed planted way back by the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. A dream envisioned by our Honorable Prime Minister, Sheikh Hasina. And a reality made possible by the brilliant architecture of our Honorable Advisor on ICT Affairs to the Honorable Prime Minister of Bangladesh, Mr. Shajib Wajid. We have gone through unprecedented infrastructural development to support our goal of Digital Bangladesh by 2021. The Rangpur High-Tech Park is a state-of-the-art high-tech park being built at Kolishakuri, Rangpur. 28 similar high-tech parks are being built around the country that will allow IT and IT-enabled service companies to flourish and provide world-class services to the local and global markets. The Sheikh Kamal IT and Incubation Center in Natur is a modern facility to enable skill development and entrepreneurship. Skill development in the digital sector has been a key focus of this government. 7,880 Sheikh Russell Digital Labs and 43,000 multimedia classrooms have already been set up throughout the country. The She Power Project is training 10,500 women and creating women entrepreneurs. Other successful projects include the Learning and Earning Project and skill development for games and apps. The 2.4 gigawatt electrical Rooppur nuclear power plant is going to be the first nuclear plant of Bangladesh. With this, we are entering a new era of electricity for all. The Dhaka Metro Rail project is well on its way to completion. Once completed, it is expected to enable 483,000 daily ridership. The National Data Center has been built under the Tier 4 to enable the large data storage requirement. The Shajib Wajid ground station in Ghazipur is serving as the primary control center for our pride, the Bangabandhu 1 satellite. The Pobda Bridge is our bravest project of all. At 6.15 kilometers long, this bridge holds the dreams of millions who will be connected to the main economy of our country. Internet has been made accessible to all with 120,000 kilometers of optical fiber set up throughout the country. The $1 billion project of establishing digital connectivity will take high-speed internet to every citizen's doorstep. These projects
are converting our demographic advantage of a young population and women into real economic and social strengths and laying the solid foundations we need to become a developed nation by 2041. One of the major sectors identified by the government is the ICT sector. The government has targeted to generate $5 billion in exports and create 1 million employment by 2023 from this sector. From a small industry in 2009, it has now been transformed into a very focused and rapidly growing industry with well-structured organizations like BACO, with 135 BPO companies and 50,000 employment. BASIS, with 1,200 software development companies and 3 lakh employment. ECAM, with 1,000 e-commerce platforms and 20,000 employment, along with 4 lakh F-commerce entrepreneurs and 7 lakh employment, and ISPAB, with 700 internet service providers and 1 lakh employment. In the BPO sector, we have grown from providing simple call center management solutions to complex data-driven and technology-based outsourcing solutions. We have ventured out from telco and FMCG industries to industries like accounting, banking, insurance, health, graphical outsourcing, and retail store surveillance. The software development and ITES sector has seen tremendous growth in the last 10 years. We now export our developed products and services to more than 60 countries in the world. The government has taken major steps to enable the hardware sector as well. We are seeing world-class R&Ds taking place in our country. As a result, the people are getting devices and solutions that are great in quality, affordable, and are accompanied with supreme services. The global online workers industry has seen a huge participation from Bangladesh in recent years. As per the University of Oxford, around 6 lakh freelancers are working at online marketplaces from Bangladesh. We are now taking the IT, ITES, BPO services and opportunities at the doorsteps of people, even at the rural regions, to ensure the government's goal of My Village, My Town into a reality. A key breakthrough has been the nationwide rollout of government-to-citizen services like 999 and 333, where the public and private sectors work jointly to create value. Successful management from dynamic and efficient public and private organizations of Bangladesh have made these possible. We have enabled local tech startups and e-commerce businesses to thrive in our country